2023 সালের অক্টোবরের ৭ তারিখে হামাসের তৎপরতার উত্থান ও এর পরবর্তী দিনগুলিতে ইসরায়েল গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে আক্রমণ চালায়। এই সময়ে গাজা স্ট্রিপ সর্বাধিক ধ্বংস ও মানবিক সংকটের ময়দান হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গাজায় চলছে আইডিএফ এর হামলা, আর এখন চলছে নতুন পরিকল্পনা আবার গাজায় পুনরায় হামলা করার। এদিকে সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করার পরপরই পাকিস্তান আক্রমণ করে বসেছে আফগানিস্তানে। ৬ দিনের যুদ্ধ ভয়াবহ রূপ নিয়ে এখন ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি চলছে, কিন্তু এটা সম্পূর্ণই অস্থায়ী। অন্যদিকে ইয়েমেনের হুদি বাহিনী তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেছে তাদের এক উচ্চপদস্থ কমান্ডার মারা গিয়েছেন ইসরায়েলের হামলায়। সব মিলিয়ে বিশ্ব পরিস্থিতি আজ তালমাটাল অবস্থায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হামাসকে নির্মূল করতে এবং গাজায় পুনরায় হামলা শুরু করার গোপন অভিসন্ধি কি, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ আপডেট এবং ইয়েমেনের হুতি বাহিনীর আরেক কমান্ডারের মৃত্যু নিশ্চিত ও এর ভবিষ্যৎ ফলাফল নিয়ে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনের গাজায় প্রায় ৬৭,৯৩৮ জন ফিলিস্তিনি মারা গেছে ইসরায়েলের আক্রমণ এবং অবরোধ ও খাদ্য সংকটের কারণে। এছাড়াও আহত হয়েছেন আরও ১,৭০,১৬৯ জন ফিলিস্তিনি সাধারণ নাগরিক। আক্রমণ ও ধ্বংসের মাত্রা এত ভয়াবহ যে গাজার একটি বড় অংশ, শহর, আবাসিক এলাকা, হাসপাতাল, বিদ্যালয় সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রায় ৯২% ভবন বা অবকাঠামো ধ্বংস করেছে আইডিএফ। পানি শোধন, বিদ্যুৎ সরবরাহ ও স্যানিটারির অবস্থা বিপন্ন হয়ে পড়েছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসস্তূপ, ধ্বংসাবশেষ, দূষণ এর কারণে পুনরুদ্ধার প্রক্রিয়া জটিল আকার ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন ধ্বংসের মাত্রা এতটাই ব্যাপক যে গাজার পুনর্নির্মাণের জন্য ১০ থেকে ৩০ বছর অবধি সময় লাগতে পারে। এই ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে গাজার জনগোষ্ঠীর জীবনযাত্রা পুরোপুরিভাবে অচল। লাখ লাখ মানুষ গৃহহীন হওয়া এবং অভ্যন্তরীণ খাদ্য ও পানি সংকট, সেই সাথে নেই শিক্ষা ও চিকিৎসা। এরই মাঝে নেতানিয়াহু ও ট্রাম্প বলেছেন হামাসকে বাকি ২৯টি ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করতে হবে এবং এটা যে কোনো মূল্যে। যেখানে ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে কমপক্ষে ১০ বছর, সেখানে হামাস কি করে দাফন করা ১৯টি মরদেহ এখন খুঁজে বের করবে? ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন হামাসকে অস্ত্র সমর্পণ করতে। হামাস বলেছে গাজায় নতুন নিরাপত্তা বাহিনী নিয়োগ হওয়া মাত্রই তারা অস্ত্র সমর্পণ করবে। তারপরও নেতানিয়াহু যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামাস দমনের নামে আবার আক্রমণ পরিচালনা করতে চাচ্ছেন। অজুহাত, হামাস যুদ্ধবিরতির প্রথম শর্ত অনুযায়ী বাকি ১৯টি মরদেহ এখনও হস্তান্তর করেনি। নেতানিয়াহুর এই চালকে বানচাল করার জন্য তুরস্ক ঘোষণা করেছে তারা হামাসকে এই মৃতদেহ খুঁজতে সহযোগিতা করবে। আর এই জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ৮১ সদস্যের একটি দল গাজায় প্রেরণ করেছেন। আর বর্তমানে তুরস্কের এই অনুসন্ধান দলের কাজের উপর নির্ভর করবে গাজাবাসীর ভাগ্য। অপরদিকে ২০২৫ সালের ১০ই অক্টোবর থেকে শুরু হয়ে ৬ দিনব্যাপী চলা পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত যুদ্ধে আক্রান্ত হয়েছে কুরাম, চমন, কান্দাহার ও স্পিন বোল্ডার এলাকা। ব্যাপক সংঘর্ষ ও ক্ষয়ক্ষতি হয়েছে উভয় দেশের মানুষের। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে প্রায় ৫০ জনের মতো মারা গিয়েছেন এবং ৩৬০ জনের মতো আহত হয়েছে এই ৬ দিনের লড়াইয়ে। পাকিস্তান ও আফগান সরকার একে অপরকে অভিযুক্ত করছে। পাকিস্তান বলছে আফগান ভূখণ্ড থেকে মিলিটেন্ট ঢুকে হামলা চালাচ্ছে। আফগান পক্ষ বলছে পাকিস্তান তাদের সীমানা ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। সীমান্ত পারাপারে অবরোধ ও শরণার্থী হস্তান্তর বন্ধ রাখা হয়েছে। সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে। অনেক সাধারণ মানুষ সীমান্তবর্তী এলাকায় উদ্বাস্তু হয়েছে। রাস্তা ও বাজারের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশাল নিরাপত্তা উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও দুই পক্ষ সাময়িক নীরবতা বা সিজফায়ার ঘোষণা করেছে, অর্থাৎ যুদ্ধবিরতি ৪৮ ঘন্টার জন্য এটা স্থায়ী হতে পারে, যেটি বেশ ভয়ভিত্তিক ও দৃষ্টান্তমূলক। এই ৬ দিনের যুদ্ধ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পুরনো উত্তেজনাকে আবারও জ্বলন্ত করেছে, বিশেষত মিলিটেন্ট আশ্রয়, সীমান্ত নিয়ন্ত্রণ ও ভূখণ্ড লঙ্ঘন ইস্যুতে। কিন্তু এই যুদ্ধের মূল কারণ কি?
এই যুদ্ধের মূল কারণ হচ্ছে আফগানিস্তানে অবস্থিত যে বাগরাম বিমান ঘাঁটি রয়েছে, এই বিমান ঘাঁটির দখল নিতে চায় আমেরিকা। বন্ধুগণ, একটু খেয়াল করে দেখুন, ট্রাম্প প্রথমে বাগরাম বিমান ঘাঁটির দখল চায়, কিন্তু তালিবান সরকার তা না করে দেয়। এরপর পাকিস্তান এবং সৌদি আরব সামরিক চুক্তি করে এবং তারপরে শুরু করে আফগানিস্তানে বিমান হামলা। অথচ এই হামলা শুরু করার পূর্বে পাকিস্তান আফগান সরকারের সাথে কোনো প্রকার আলোচনা করেনি যে তোমার দেশের ভেতর জঙ্গি গোষ্ঠী লুকিয়ে রয়েছে যারা আমার দেশে হামলা করে। এই কারণে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের উপর সুনির্দিষ্ট হামলা করতে চাই। পাকিস্তান, সৌদি আরব এবং আমেরিকা এই তিন দেশের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করার জন্যই পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানকে সৌদি আরব দিবে অর্থ আর আমেরিকা দিবে অস্ত্র, আর পাকিস্তান করবে অবৈধভাবে যুদ্ধ। আর এই সুযোগে আমেরিকা সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে সরাসরি আক্রমণ চালাবে। যদিও পাকিস্তানের প্রাক্তন কারাবন্দী প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যদি তাকে পেরোলে মুক্তি দেওয়া হয় তাহলে অল্প সময়ের মধ্যেই বৈঠক করে তিনি এই যুদ্ধ সম্পূর্ণরূপে থামিয়ে দিতে পারেন, কারণ আফগানিস্তান এবং পাকিস্তান ভাই ভাই সম্পর্ক। কিন্তু কে শুনে কার কথা? পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর ঘাড়ে চেপেছে ভূতের যুদ্ধ। এখন সময় বলে দিবে পাকিস্তান কি তার ভুল স্বীকার করে আমেরিকা বা সৌদি আরবের প্ররোচনায় এই যুদ্ধ বন্ধ করে পূর্বের অবস্থানে ফিরে আসবে, না তারা এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আমেরিকা আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির সম্পূর্ণ দখল পায়। এদিকে ইয়েমেন ভিত্তিক হুতি দল সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের মিলিটারি চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল ঘারামি ও তার ১৩ বছর বয়সী ছেলে সহ নিহত হয়েছেন। ইসরায়েল এই হত্যাকাণ্ডকে স্বীকার করেছে এবং তারা বলেছে আল ঘারামি হুতির সক্রিয় কমান্ডারদের মধ্যে একজন, যে লোহিত সাগরে মালবাহী জাহাজে হামলার সাথে জড়িত। মূলত উদ্দেশ্য হুতি নেতৃত্বকে ধ্বংস করা, এবং এটি একটি লক্ষণ যে ইসরায়েল এখন হুতি বিপ্লবীদের পরিচিতির গভীর স্তরে যেতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ধরনের হত্যাকাণ্ড জাতীয় ও আঞ্চলিক উত্তেজনার উদ্বেগ বাড়াবে, কারণ হুতি নৌ ও সামরিক চালনা লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি করবে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই হত্যাকে কমান্ডার লেভেলে নিয়ন্ত্রণ হিসেবে দেখছে, অন্যদিকে হুতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে নিষ্ঠুর হত্যা ও আইন বহির্ভূত অভিযান হিসেবে দোষারোপ করছে। এই হত্যাকাণ্ড গাজা ও হুতি ইস্যুর মধ্যে একটি জটিল রূপান্তর, যেখানে ইসরায়েল শুধুমাত্র গাজার দিকে সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ও রাজনৈতিক প্রতিক্রিয়ার ধারা করতে চায়, যাতে করে তারা কল্পিত গ্রেটার ইসরায়েল গঠন করতে পারে এবং তাদের মসিহা দাজ্জালকে ক্ষমতায় নিয়ে আসতে পারে। দাজ্জাল নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে একটি পূর্ণাঙ্গ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। বন্ধুগণ, আজকের আলোচিত এই 4টি বিষয়ে যদি আমরা একসাথে চিত্রায়ন করি তাহলে দেখা যায় গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ স্রেফ একটা যুদ্ধ নয়, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পিত অভিযানের অংশ, যেখানে ধ্বংস, পুনরুদ্ধার ও মরদেহ উদ্ধারের প্রশ্নগুলি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যকার মরদেহ বিতর্ক ও হস্তান্তরের প্রশ্ন কেবল তথ্য ও নৈতিকতার নয়, ব্যাপক সামরিক ও কূটনৈতিক অঙ্কে গুরুত্বপূর্ণ। মরদেহ খুঁজতে তুরস্কের দায়িত্বপূর্ণ আচরণ কোনো বাধা না পেলে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করে গাজাবাসীকে নিষ্ঠুরতার হাত থেকে মুক্ত করে পরবর্তীতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র করা সম্ভব, কিন্তু এটা সময়ের অপেক্ষা। এদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 6 দিনের লড়াই প্রমাণ করে যে দক্ষিণ মধ্য এশিয়া খুব দ্রুত বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, এবং সবচেয়ে সাম্প্রতিক হুতি কমান্ডারের হত্যা, যা গাজা ও হুতি সংক্রান্ত যুদ্ধকে একত্রিত করে এবং ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা ও দক্ষতা প্রক্ষেপণ করে, তা সবকিছু মিলিয়ে এখন সরাসরি বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যে একটি উল্লেখযোগ্য কৌশলগত মোড় আসতে যাচ্ছে। সময় বলে দিবে যুদ্ধ কবে বন্ধ হবে। বন্ধুগণ, আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।